কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অসম সফর। কামাখ্যা মন্দিরে পুজো দিলেন এবং তারপর যে সভা অসম তৃণমূল কংগ্রেসের, সেই সভা, সেখান থেকে নতুন রাজ্য কমিটি ঘোষণা হলো, নতুন তৃণমূলের দলীয় অফিস তৈরি করা হলো, সেই অফিসের উদ্বোধন হয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে নিতান্ত উদ্বোধনী সমারোহে আটকে না থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক তো বিজেপির চোখে চোখ রেখে লড়াই করার ডাক, আগামী 2 বছরের জন্য ইডি সিবিআই কোনো এজেন্সি দিয়ে আটকে রাখা যাবে না, অভিষেকের হুঁশিয়ারি। কিন্তু এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে আসলে সম্প্রীতির জন্য তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন, একটা ফুল বিজেপির, 2টো ফুল তৃণমূলের। ঠিক কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে যথেষ্ট শান্ত উত্তর পূর্ব ভারত, এই মুহূর্তে প্রথম আপসপার এলাকা কমছে উত্তর পূর্ব ভারতে। এমন অবস্থায় দাঁড়িয়ে নতুন করে কোন সম্প্রীতির খোঁজে তৃণমূল সাধারণ সম্পাদক, আর তার জন্য অসমে তৃণমূলের বাড়ার ভরসা করছেন ঠিক কোন অঙ্কে? এ নিয়ে আমাদের আজকের বিতর্ক। তার আগে ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসমের মাটিতে দাঁড়িয়ে, আসুন শুনে নিন। बीजेपी को उखाड़ने के लिए जिस हद तक जाना पड़े, जो करना पड़े हम करेंगे, हम सर नहीं झुकाएंगे। हमारा गला भी अगर काट दे, हमारा शरीर का आखिरी खून का बूंद तक हम लड़ते रहेंगे। और सीबीआई ईडी दिखा के तृणमूल कांग्रेस को डराने धमकाने का जो प्रयास बीजेपी करती है, उसका कोई फायदा नहीं है। आपके सामने मैं खड़ा हूं, मुझे 10 बार ईडी बुलाया, 10 बार सीबीआई बुलाया, मेरा घर रेड किया, मेरा घर में घुसा है, मेरा घर में घुस के सवाल जवाब किया है, मुझे दिल्ली बुलाया है। आप सुन लीजिए, और मैं ये ऑन रिकॉर्ड बोलता हूं, बीजेपी का हिम्मत है तो बीजेपी कुछ करके दिखाए, हम सर नहीं झुकाएंगे और आखिरी दम तक ये लड़ाई लड़ते रहेंगे। ईडी सीबीआई दिखा के तृणमूल को डराने धमकाने का काम जो करता है, वो बेवकूफी का काम कर रहा है। उसको लगता है यहां का चीफ मिनिस्टर को जैसे भाई सीबीआई और ईडी दिखा के उठा के ले गया, तृणमूल कांग्रेस को वैसे दबा के रखेंगे। कांग्रेस को जैसे दबा के रखते हैं या दूसरे दलों को जैसे दबा के रखते हैं, वैसे उनको दबा के रखेंगे। हम दबने वालों में से नहीं है, हम सर झुकाने वालों में से नहीं है। जब हम कोई लड़ाई लड़ता है ना, तो बॉर्डर पार जो सैनिक खड़ा होता है, जो मानसिकता के साथ लड़ता है, हम भी उसी मानसिकता के साथ लड़ते हैं कि जिस तिरंगा के लिए लड़ रहा है, या तो उस तिरंगा को लहरा के आएंगे या तो उसमें लपेट के आएंगे। इकट्ठा मिलकर ये लड़ाई लड़ेंगे, आंख में आंख डाल के लड़ाई लड़ेंगे, और मरते दम तक हम ये लड़ाई लड़ेंगे, जब तक बीजेपी की सरकार को उखाड़ेंगे और बर्बाद करेंगे। हम जिस फ्लैग को, ये जोड़ा फूल का जो सिंबल है, अब देखिए बीजेपी का जो चुनाव चिन्ह है, उसमें एक फूल है, हमारे में 2 है। हम सबको साथ लेके चलने में से, हम अकेला कि मैं ही कर सकता हूं, और एक संप्रदाय में लड़ाई लगा के अपना राजनीतिक स्वार्थ के लिए जो लोग काम करता है और समाज को बांटने का जो लोग काम करता है, उससे खिलौना कोई नहीं हो सकता है। आपको बात करनी है, आप डेवलपमेंट के एजेंडा पे बात करो। আর এই নিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। সেই বিতর্কের মূল প্রশ্নগুলোতে চোখ রাখে আমার অগ্নিবাণ 1। কোন অঙ্কে অসমে বাড়বে তৃণমূল? অগ্নিবাণ 2। গোয়ায় ব্যর্থ, অসমে পারবে তৃণমূল? অগ্নিবাণ 3। উত্তর পূর্বে এর আগে তৃণমূলকে ফিরিয়েছে ত্রিপুরা খালি হাতে, অসমে কোন ভরসায় বাড়বে তৃণমূল? আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু রাজনৈতিক কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তার দলের রাজনৈতিক প্রোগ্রাম বা কর্মসূচি, সেখানে তো বলবেনই। সিএএ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিজেপি পশ্চিমবঙ্গে এত সিএএ বলে, সেই বিজেপি অসমে কেন সিএএ এর কথা বলছে না? জিজ্ঞাসা তুলেছেন, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে অসমের মাটিতে দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, উল্লেখ করে বলেছেন যে এখানকার মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে কি আদৌ তার নিজের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই দেশ নাকি বিপদের মধ্যে রয়েছে। দিস কান্ট্রি ইজ নট সেফ।
দেশ খতরে মে হ্যায়। তিনি বলছেন যে কোনো রাজনৈতিক নেতা কথা বলতে চায় না, একমাত্র তৃণমূল কংগ্রেস তাকে কথা বলতে চায়, আর তাই বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। এই বিস্তারিত বিতর্কে আসবো। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, সিপিআই মুখপাত্র, এবং শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের সঙ্গে কথা বলবো। সবার আগে বৈশ্বনাথ বাবু, আপনার কাছে। এর আগে উত্তর পূর্বে ত্রিপুরা আপনাদের খালি হাতে ফিরিয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির একটা ফুল আমাদের দুটো ফুল। আজকের উত্তর পূর্ব নিশ্চিতভাবে আগের থেকে অনেক শান্ত। আজকের উত্তর পূর্ব অনুপ্রবেশ সমস্যা মুক্ত প্রায়। আজকের উত্তর পূর্ব জঙ্গি সন্ত্রাস মুক্ত প্রায়। আজকের উত্তর পূর্বে আপসপার এলাকা কমছে, বাড়ছে না। অর্থাৎ উত্তর পূর্বে সন্ত্রাসবাদী তৎপরতা যে কমেছে তার স্পষ্ট ফল হাতে নাতে দেখা যাচ্ছে, মিলছে। এই অবস্থায় দাঁড়িয়ে এক ফুল দুই ফুল সম্প্রীতি দেশ খতরে মে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনারা কি যে আমরা যাকে বলি এক কথায় জমিনি হকিকত, মানে চোখ খুললেই যা চোখে পড়ে সেটা দেখতে পাচ্ছেন না? দেশের খাতরা তো নিশ্চিতভাবে আমরা পরে আরও বিস্তারিতভাবে জানতে চাইব কোথায়, কিন্তু উত্তর পূর্বে এই মুহূর্তে কি খাতরা আছে? না, আগে আগে বিজেপির শাসিত রাজ্যকে সার্টিফিকেট দিলেই কি বিজেপি শাসিত রাজ্য আসাম ঠিক আছে? আপনার ডিটেনশন ক্যাম্পে মানুষকে ডিটেন করা হয়নি? আপনি বলুন তো, এই মুহূর্তে ভারতবর্ষের জ্বলন্ত সমস্যাগুলো থেকে কি অসম বাইরে আছে? এই যে সর্বোচ্চ বেকার সংখ্যা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস যে 1000 টাকার উপর রান্নার গ্যাস হয়ে গেছে, এই যে দারিদ্র হয়েছে, গরিব লোক আরো গরিব হয়েছে, মানুষের ওপরে দমন পীড়ন করা হচ্ছে, এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে, তার থেকে দাঁড়িয়ে অসমে যদি কেউ বিজেপি বিরোধী শক্তিকে এক করতে চায়, আপনি বলছেন ত্রিপুরাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, গোয়াতে 8% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরে আপনি বলছেন খালি হাতে ফিরিয়েছে। ত্রিপুরাতে তৈরি হওয়ার পর আগরতলা মিউনিসিপালিটি নির্বাচনে আমরা প্রায় 6% ভোট পেয়েছি। কিন্তু বৈশ্বনাথ বাবু, এরাজ্যে বামেরা, ত্রিপুরাতে আপনারা যা ভোট পেয়েছেন, এরাজ্যে বামেরা তার থেকে বেশি ভোট গত বিধানসভা নির্বাচনে পেয়েছেন, কিন্তু পেয়েও তারা বিধানসভায় শূন্য। আপনারা তো কথায় কথায় সৈকত বাবুদের সেই খোঁটাটা দিতে ছাড়েন না। তখন তো বলেন না এত % ভোট পেয়েছে, তখন তো ওদের আসন শূন্য, সে কথাটাই বলেন। তাহলে ত্রিপুরা আর গোয়াতে কেন আপনাদের অন্য মানদণ্ডে বিচার করব? না, আমরা কি 34 বছর গভর্নমেন্টে ছিলাম কোথাও? আমরা কি ত্রিপুরা বা গোয়াতে 34 বছর সংগঠনে ছিলাম? আমরা কি বলতাম আমাদের এতগুলো গণসংগঠন আছে, আমরা যা মনে করব তাই হবে, আমরা প্রাণভোমরা, আমরা কেন্দ্রীয় বন্ধু সরকারের প্রাণভোমরা, এই সমস্ত শব্দ আমরা কোন সময় ব্যবহার করেছি? আমরা বলতে চাই আমরা মানুষের সমর্থন আশা করি, প্রত্যাশা করি, এবং আমরা আশা করবো যে মানুষ আমাদের সাপোর্ট করেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে ভারতবর্ষের রাজনীতিতে উঠে এসেছেন, তাই তৃণমূল কংগ্রেসকে মানুষ সাপোর্ট করবে। আমি সরাসরি শঙ্কুদেব পণ্ডার কাছে আসবো। শঙ্কুদেব পণ্ডা, আজকের আসামে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেশ খতরে মে হয়, অর্থাৎ এই দেশ সুরক্ষিত নয়। অসমে দাঁড়িয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার অভিজ্ঞতার পর অসমে দাঁড়িয়ে উত্তর পূর্বে মেঘালয়ে তারা সংগঠন বাড়াতে চান। আমি সে প্রসঙ্গে আসবো। অসমের মাটিতে দাঁড়িয়ে বলছেন, আমি আপনাকে আরেকবার স্মরণ করে দিচ্ছি। দেখুন, কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন যে আসাম যেভাবে অনুপ্রবেশ আটকাচ্ছে, বাংলা ঠিক তার উল্টোটা করছে। বাংলা কিছুটাই করতে পারছে না, এবং আস্তে আস্তে অনুপ্রবেশ বাংলার বিভিন্ন এলাকা দিয়ে হই হই করে ঢুকে পড়ছে বাংলাদেশের বর্ডারকে লোক ব্যবহার করে। তো আমার মনে হয় যে এটা স্বাভাবিক, যে উনি ওনার সেলফ রিয়েলাইজেশন, যে আসামে গিয়ে উনি রিয়েলাইজ করেছেন যে ওনারা যেভাবে বাংলাটা চালাচ্ছেন তাতে বাংলা থেকেই দেশের খাতরা অনেক বেড়ে যাচ্ছে, এবং এই অনুপ্রবেশ বাংলায় যেভাবে প্রতিদিন বাড়ছে তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে দাঙ্গা হচ্ছে, তার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে হলদিয়াতে বসে। আমরা এই সমস্ত জিনিস হচ্ছে বলে এটা ওনার সেলফ রিয়েলাইজেশন, যে যেভাবে বাংলার তিনি 12টা বাজিয়েছেন সেই পদ্ধতি মেনেই আসামে গিয়ে তার এটা রিয়েলাইজেশন হয়েছে, এবং তিনি শিখতে গেছেন হয়তো হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে কিভাবে আসামে অনুপ্রবেশ রোকবার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন, যেটা বাংলায় তারা নিতে পারছেন না। বলছেন তো শঙ্কুদেব, আমি আপনাকে নির্দিষ্টভাবে আপনার জন্য না, আমি আমাদের দর্শকদের জন্য শোনাই কিভাবে অসমের মাটিতে দাঁড়িয়ে এই দেশের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ খতরে মে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। हम लोगों के स्वार्थ में लड़ेंगे, आखिरी दम
मुसलमान हो, वो सिख हो, वो ईसाई हो, कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहता हूं धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में। আপনি শুনলেন শঙ্কুদেব পান্ডা, কেউ বলছেন হিন্দুরা খাতরে মেয়ে আছে, মানে বিপদে আছে, কেউ বলছেন মুসলমানরা বিপদে আছে, আমি বলছি দেশ বিপদের মধ্যে আছে। এখন আমার মনে হয় উনি একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলতে ভুলে গেছেন। ওনার বলা উচিত ছিল যে বাঙ্গালকে আদমি খাতরে মে হ্যাঁ, এই ইম্পর্টেন্ট পয়েন্টটা ওনার অ্যাড করা উচিত ছিল। কারণ উনি গিয়ে ওখানে তো বকটুইয়ের কথা বলেননি, যেখানে একটি বাচ্চা মেয়েকে দরজা বন্ধ করে পুড়িয়ে মারা হয়েছে। উনি গিয়ে এখানে বলেননি যে বিরোধী দলের আমি একটু বড় রাজনীতির কথা বলবো। 200 জন মানুষ মারা হয়েছে। এখানে দেশ নিয়ে কথা হচ্ছে, একটু বড় রাজনীতির কথা বলবো। অসমের মাটিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, তিনি বললেন, অভিযোগ করলেন যে অসম সাহায্য করছে অনুপ্রবেশে, বাংলা করছে না। সেই অসমের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেশ খাতরে মে হ্যায়। দেখুন, এটা তার কারণটাও তো ওনার বলা উচিত ছিল রিয়েলাইজেশনে, যে বাংলা দিয়ে এই লোক হই হই করে ঢুকে যাচ্ছে। কারণ এখনো ওনারা সিএ এর বিরোধিতা করছেন, এখনো ওনারা অনুপ্রবেশ আটকানোর জন্য কোনো আইনের সঠিক পথে গোহেড করতে রাজি নন। তারা এখনো বলছেন যে আমরা সিএ এর বিরোধিতা করব। বাংলায় করে উঠতে পারছেন না, এবার আসামে গিয়ে শুরু করেছে। বৈশ্বনাথ বাবু বাংলায় যা করতে পারছেন না সেটা আসামে করতে চাইছেন, মানে এই মুহূর্তে অসমের বিপদটা ঠিক কোথায়? কেন দেশ খাতরে মে হ্যায় অসমের মাটিতে দাঁড়িয়ে বলা? আমি আবারও জিজ্ঞাসা করবো, তার কারণ উত্তর পূর্ব পরিসংখ্যান বলছে, মানুষের সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে বৈশ্বনাথ বাবু উত্তর পূর্ব আগের থেকে ভালো আছে। আরে নিজেরকে নিজে সার্টিফিকেট দিলে হবে না, বিজেপি নিজেকে সার্টিফিকেট দিলে হবে না। দেশের মানুষ খাতরাতে আছে বলে চলে যাচ্ছেন আসামে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আরে আমরা নিজেরা দিই না, আপনারা সার্টিফিকেট দেন, আপনারা পুরস্কার দেন, আপনারা নিজেদের স্বীকৃতি দেন, আপনারা পুরস্কার দেন নিজেদের, মনে নেই? ইভেন আপনাদের পার্থ চট্টোপাধ্যায় নিজেকে ডিগ্রিও দেন, ডক্টরেট। আর আমাদের কেন অভিযোগ করছেন? নিজেদের দেওয়ার টেন্ডেন্সিটা তো আপনাদের বেশি, এবং তার জন্য তো দেশের মানুষ আপনাদেরকে হারিয়ে দিচ্ছে। আরে হ্যাঁ, সেই জন্য গোয়াতে আপনাদের যাকে নিয়ে এসেছিলেন তিনি পালিয়ে গেছেন। ত্রিপুরায় একজন মাত্র কাউন্সিলর জিতেছেন, তিনি নেই। আমরা তো একজন কেউ ধরে রাখতে পারছেন না। আমি একটা বিষয়, দেশে আপনাদের কি ফুটপ্রিন্ট আছে? বৈশ্বনাথ বাবু, শঙ্কুদেব পান্ডা, প্লিজ, আমি দুজনকে একটা বিষয় স্মরণ করে দিচ্ছি। বৈশ্বনাথ বাবু প্লিজ, বৈশ্বনাথ বাবু প্লিজ, আমি শঙ্কুদেবকে এই মুহূর্তে একটু চুপ করতে বলেছি, আপনাকে অনুরোধ করবো প্লিজ। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, দেখুন গোয়া জলসীমানা নিশ্চিতভাবে ঠিক পাশেই, গায়ে গায়ে কোনো প্রতিবেশী দেশ দাঁড়িয়ে নেই। ত্রিপুরা, অসম, এগুলো নিয়ে কথা বলবার আগে নিশ্চয়ই আমরা ওই দিনগুলোর কথা ভুলে যাব না, যে দিনগুলোতে এবেলা ওবেলা মানুষের লাশের খবর আসতো আমাদের কাছে। আমরা নিশ্চয়ই ভুলে যাব না আপসপার এলাকা কীভাবে বাড়তে বাড়তে এগিয়ে গিয়েছিল, এবং তা নিয়ে কত মানুষের ক্ষোভ, কত রকমের ঘটনা। এবং সেই আপসপার এলাকা, আমি জানি না, সৈকত বাবুরা বলেন বিজেপিকে নাকি চূড়ান্ত দক্ষিণপন্থী ভীষণ রাষ্ট্রবাদী একটা দল, ক্রমশ রাষ্ট্রের শাসনকে যারা কঠিন করতে চান, কিন্তু কি অদ্ভুতভাবে কংগ্রেস শাসনে নয়, বামেদের সমর্থিত কংগ্রেস বা ইউনাইটেড ফ্রন্টের শাসনে নয়, বা ইউপিএর 1 বা 2-এও নয়, এদেশে আপসপার সীমানা কমলো এই এনডিএ সরকারের বিজেপির শাসনে এসে। আমি জানি না হু ইজ লেফট হু ইজ রাইট, কিন্তু বৈষ্ণববাবু আমার প্রশ্ন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাকে, দেশ খাতরে মে হ্যায় মুখের কথা নয়, সেই অসমের মাটিতে দাঁড়িয়ে যেখানে এবেলা ওবেলা জঙ্গিদের সন্ত্রাসের খবর আসতো, সাধারণ মানুষের লাশ পড়ার খবর আসতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বিবেচনা করে কথাটা বলেছেন, তো কি মনে হয়? আরে দেশ মানে তো দেশের মানুষ, দেশের মানুষের ওপরে যদি একটা আর্থিক চাপ বাড়ে, যদি জিনিসের দাম হু করে বাড়ে, তা পেট্রোলের জিএসটিটা করে দিন না। ও বৈশাদা, বলছি পেট্রোলের জিএসটিটা নিয়ে নিন, অসুবিধা কি আছে? এত বৈপ্লবিক কথাবার্তা বলছেন, আলুর দাম বেড়ে যাচ্ছে, ব্যবস্থা নিতে পারছেন না। আরে আলু কি কেন্দ্রের দায়িত্বে? আরে আলু কেন্দ্রের দায়িত্বে, পেট্রোলের জিএসটির টাকা খাচ্ছেন কেন? দিয়ে দিন, বলে দিন জিএসটি করে দেবেন। আপনি ভাট খাচ্ছেন কেন? আরে ভাই শুনুন, নর্থ ইস্টে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার পর নর্থ ইস্টে যে শান্তি রয়েছে, সেই শান্তি বিঘ্নিত করবার জন্য আপনারা এই সমস্ত করছেন। নর্থ ইস্টটা পুরো সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। বাংলায় সন্ত্রাসবাদী আর অনুপ্রবেশকারীদের আখড়া করেছেন, আর নর্থ ইস্টে পেছনে ছক কষেছেন। সেই জন্য মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। কেন ত্রিপুরা জায়গা করতে পারেননি? কেন আপনাদের লোকেরা আপনাদের
সাথে থাকছে না নর্থ ইস্টে। দেশের উত্তর দিন। সর্বনাশ করছেন। দেশ নিয়ে বড় বড় কথা। দেশকে আর ক্ষতি রাজ্য করবেন দেখতে না। পারে না, দেশ দেখবে। ললিত মোদী, পাড়া দেখতে পারে না, দেশ দেখবে। মেল বস্তি, বস্তিতে বাচ্চা খুলে যাচ্ছে, এখানকার মানুষ বিজয় খুলে মালিয়া যাচ্ছে, পালিয়ে তৃণমূলের গেছে, জায়গা দিতে পারছে না। ব্যাংকের কোনো টাকা দল লুট হয়ে আতঙ্কে গেছে। থাকে। আমি দেশ আবার দেখবে। আবার বলছি টাকা বক্তব্য লুট হয়ে গেছে। আমি বৈষ্ণব বাবু সারা বছর আমরা বক্তব্য এবং ব্যাংকের সুদ নিয়ে আলোচনা করি। শঙ্কুদেব বাবু প্লিজ, শঙ্কুদেব বাবু সারা বছর আমরা বক্তব্য আর ব্যাংকের সুদ নিয়ে আলোচনা করি। আমি বলছি না এই আলোচনাটা খাটো, এই আলোচনাটা ছোট, কিন্তু আমি আবারও বলবো উত্তর পূর্ব জঙ্গি সন্ত্রাস কবলিত উত্তর পূর্ব ভারত, আপনারা প্লিজ সবাই একটু বিবেচনা করে দেখুন, প্লিজ একটু বিবেচনা করে দেখুন। দেশ নিয়ে কথা হচ্ছে, অন্যদিনকার সাধারণ দিনের রাজনীতির মধ্যে প্লিজ আনবেন না এটাকে। আচ্ছা, এই রাজ্যে দাঁড়িয়ে সিএ নিয়ে কথা বললে যদি উস্কানি হয়, অসমের মতো রাজ্যে দাঁড়িয়ে, স্পর্শকাতর রাজ্যে দাঁড়িয়ে সিএ নিয়ে কথা বললে সেটা কি উস্কানি নয় বৈশ্বনাথ বাবু? দেখুন, বিজেপি এই ধরনের আইন করে দেশকে বিভাজন করার চেষ্টা করছে। আমরা তো বারবার করে বলছি যে এটা একটা কালা কানুন, এটা কালা আইন। আইনটা কি বলুন তো? দেশের মানুষ আইনটা কোথায় বিভাজন বলেছে? দেশ আলাদা হবে বলেছে নাকি? সিটিজেন পশ্চিম বাংলাটা আপনারা যেমন দেশ থেকে পুরো আলাদা করে চালাচ্ছেন, সেই রকম কিছু করার প্ল্যান হচ্ছে। এবার কালা কানুন, আরে বৈশাখ বলুন না, কালা তিনটা লাইন মুখস্থ করে এসেছেন, কালা কোট পরেন বলে সবকিছুতে কালা লাগিয়ে দেবেন, দিলে হয়ে যাবে প্রতিবার নাকি? সত্য সমস্ত আবার কথা বলেন। নিশ্চয়ই, হ্যাঁ, হবে না কেন? যেটা দেশকে ক্ষতি করছে, দেশের মানে কি ক্ষতি করছে? বাংলাদেশ থেকে করছে। আচ্ছা, বৈশাখ গুলশন কলোনি কোথায় জানেন? গুলশন কলোনি তৃণমূল ভবনের পিছনে ছিল গুলশন কলোনি। জন্মালো এখানে এসটিএফ ইউপির এসটিএফ এসে বাংলাদেশিদের ধরেছিল জানেন? যারা এখানে সন্তানের বাবা হলো, হয়ে যাচ্ছে, তারা জল খান। বিদেশি হয়ে যাবে। বৈশাখ আপনার শরীর নিয়ে আমি চিন্তিত হয়ে পড়ি, আপনি জল খান। না, আমার একটা প্রশ্ন, আমি সৈকত গিরিকে বিতর্কে আসতে বলবো। সৈকত বাবু বলুন তো, আরে, একটু পার্টি লাইনের ঊর্ধ্বে উঠে বলবেন প্লিজ। আমি জানি আপনারা সবাই কথা বলতে গেলে শেষমেশ সেই সংকীর্ণ রাজনীতির গণ্ডির মধ্যে চলে আসেন। সৈকত বাবু ভেবে দেখবেন, দেশের কথা হচ্ছে, দেশ খতরে মে হ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন। আমি ছোট করে দেখতে পারি না, পাড়ার কোনো নেতা বলেছেন এমনটা নয়। অসমের মাটিতে দাঁড়িয়ে আপসবার সীমানা কমছে, তখন বলছেন দেশ খতরে মে হ্যায়। আমার সোজা সাপটা প্রশ্ন সৈকত বাবু, সিএ নিয়ে কথা বলা পশ্চিমবঙ্গের মাটিতে যদি উস্কানিমূলক হয়, সিএ নিয়ে কথা বলা পশ্চিমবঙ্গের মাটিতে যদি ভোটের রাজনীতি হয়, তাহলে অসমের মাটিতে দাঁড়িয়ে জঙ্গি সন্ত্রাস কমছে এমন সময় দাঁড়িয়ে সিএ নিয়ে কথা বলা, অনুপ্রবেশ কমছে এমন সময় দাঁড়িয়ে সিএ নিয়ে কথা বলা, এবং সেই দিনে যেদিন পশ্চিমবঙ্গের রেকর্ড একদিনে বসিরহাটে শুধুমাত্র একটা গ্রাম থেকে 12 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে, 3 জন ভারতীয় দালাল সহ, প্রত্যেকে অনুপ্রবেশকারী। দেখুন, একটা বিষয় আমি আপনাকে বলি, দেশ বিপদে আছে কিনা জানি না, কিন্তু বিজেপি খাতরে মে পড়লে তখন তৃণমূল তাকে ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়। আমি বলছি না কথা, গোয়া তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কান্দলকর দল ছাড়ার সময় বললেন যে গোয়াতে তৃণমূলের আসার কারণ একটাই, যে এখানে কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে জেতানো। এক, দুই হচ্ছে, আমি এই কথা রিপিট করব না যে ত্রিপুরাতে তৃণমূলের একজন কাউন্সিলর এখন কোন দলে আছে। আমি একথাও আপনাদের স্মরণ করাবো না যে আজকে সকালবেলা ভাটপাড়াতে বিজেপির সাংসদ তৃণমূলের এমএলএ একই সঙ্গে একই র্যালিতে আসছেন। সংবাদ তোমার বলবার সময় বলিনি, একটু বলতে দাও। পুরো শোটা বলো না, একটু টাইম বিরোধীদেরও বলতে দিতে হয়। যাই হোক, আসামে বিজেপির সরকার কি অবস্থা, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, সেই সময়ে দাঁড়িয়ে আসামের মাটিতে আপনি এই যে বারবার করে বলছেন না যে আসপার পরিধি কমেছে, আপনাকে আমি তথ্য দিয়ে বলছি, মণিপুর, মেঘালয়, মিজোরাম ছোট ছোট গ্রুপগুলো তারা আরো বেশি করে সংঘবদ্ধ হচ্ছে এবং সেখানে ছোট ছোট জাতিসত্তার মধ্যে লড়াই তৈরি হচ্ছে। আমি আপনাকে বলছি, দেখুন এ রাজ্যে সেরকম সময় দাঁড়িয়ে উত্তর পূর্বে নতুন করে সিএ এর কথা বলা, যে উত্তর পূর্বে আমরা পরিষ্কার ভাবে বলছি এনআরসি, এনপিআর, সিএ এর বিরোধী আমরা। এবং আমি আপনাকে আরেকটা কথা পরিষ্কারভাবে জানাতে চাইছি, এর রাজ্যে মানে আপনারা অনুপ্রবেশের পক্ষে? আমি বলছি আপনাকে, অনুপ্রবেশটা এইরকম ভাবে এনআরসি, এনপিআর, সি এর উপর দাঁড়িয়ে বিশ্লেষণ করলে হয় না। সি এর উপর বা এনপিআর এর উপর আপনি আলোচনা করুন, একদিন আলোচনা হবে। আপনি 4টে নির্দিষ্ট ধর্মের একটা নাম উল্লেখ করে দিয়ে তারপর আপনি বলবেন এরা অনুপ্রবেশকারী নয়, বাকিরা অনুপ্রবেশকারী, এটা ঠিক নয়। একটা নির্দিষ্ট ধর্মের কথা এলো, সৈকত বাবু প্লিজ, ধর্মের কথা এলো, সৈকত বাবু ধর্মের কথা এলো তো আমি ইতিহাস দিয়ে বলছি, আমি ঠিক বলছি না ভুল বলছি বলবেন। আচ্ছা, হিটলারের দ্বারা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিলেন কারা, কোন ধর্মের লোক? দেখো, আমি তোমাকে এই কথাটা বলছি, তোমাকে আমাকে বলতে দাও। আমি বলতে দিচ্ছি, আমি বলে দিচ্ছি তোমাকে। আপনি এই কথা দেখো, এখানে যদি ডিবেটের আলোচনা, তখন ইহুদি বলতে আপত্তি নেই, তখন ইহুদি বলতে আপত্তি নেই। আমি আপনাকে বলি শুনুন, না ইহুদি কি না, ইহুদি একদম ইহুদি না, ইহুদি একটা ধর্ম কি না, আপনাকে বলি শুনুন, ইহুদি একটা ধর্ম কি না, হিটলারের সঙ্গে ইহুদি একটা ধর্ম কি না, আমি একমত। এবার আমাদের প্রতিবেশী দেশগুলোতে যা চলছে,
যেভাবে সেই দেশের সংখ্যালঘুদের তার বিচারণ কি করা চলছে হচ্ছে, শ্রীলঙ্কায়? কি সেটা চলছে? হিটলারি কিনা? এ রাজ্যে সেটা মোদি হিটলারি জমানা কিনা? ইকোনমি ব্যবস্থা যে সেটা জায়গায় হিটলারি দাঁড়িয়ে কিনা? শ্রীলঙ্কায় তো একই কাজ হয়েছে। শঙ্কুদেব পণ্ডিত, শ্রীলঙ্কা না, আমাকে বলতেই তো এক লাইন আচ্ছা বলুন, আচ্ছা বলুন, আচ্ছা বলুন, আচ্ছা প্লিজ বলুন। আমি বারবার বলছি শ্রীলঙ্কায় কি হচ্ছে। শ্রীলঙ্কাতে গত 3 বছর 4 বছর ধরে সেই রাজ্যে সেই দেশের সরকার প্রতিনিয়ত ধর্মীয় উন্মাদনা তৈরি করা, পোলারাইজেশন তৈরি করা, তামিলদের বিরুদ্ধে জাতিসত্তার লড়াই করা, তার সাথে সাথে তামিলদের খুন করা, গণহত্যা হয়েছে প্রায় 40,000। তার পাশাপাশি সিঙ্গলীদের ভাবাবেগকে উস্কে দিয়ে আজকে ইকোনমি ব্যবস্থা ধ্বংসের মুখে। ধর্ম যখন মাথা চাড়া যায় তখন দেশের মানুষের পেটে খিদের লড়াইটা ধামাচাপা পড়ে যায়। আমি আপনাকে যে লাইনটা বলে শেষ করব, এই রাজ্যের মাটিতে কোচবিহার থেকে পাহাড় তৃণমূল কংগ্রেস, লেপচা, ভুটিয়া সবগুলোর মধ্যে ভাগ করেছে। আবার ঠিক একইভাবে আসাম সহ পুরো নর্থ ইস্টে বিজেপি ছোট্ট ছোট্ট গ্রুপগুলোকে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করবার জন্য একবার সিএর ভূত দেখিয়েছে। 1 মিনিট, এখানে তৃণমূল বিজেপি কোনো ইডিওলজির লড়াই নেই। কেন নেই বলুন তো? এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প করবার জন্য জমি প্রথম দিয়েছিলেন। এ রাজ্যে যখন এনআরসি এনপিআর সিএ বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তখন মোদি অমিত শাহকে নামতে পারমিশন দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের বলি, এই মমতা ব্যানার্জির সরকার এনআরসি এনপিআর সিএ বিরোধী আন্দোলনের ছাত্র নেতা আনিস খানকে খুন করেছে। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে বাঁচাতে নিজের কাটমানির টাকাকে আটকাতে লম্বা তালিকা অভিযোগের আমি আসামে বিজেপিকে আবার একবার আমি শঙ্কুদেব পান্ডা কাছে, শঙ্কুদেব পান্ডা, আমার একটাই প্রশ্ন, সুদূর জার্মানি, ওখানে হিটলার বলতে, ওখানে ইহুদি বলতে আপত্তি নেই, আর একদম নিজের দেশ ভারতবর্ষ, পাশেই বর্মা, বা আমরা যদি আজকের মায়ানমার বলি, পাশেই শ্রীলঙ্কা, সেখানে নাম ধরে ধরে হিন্দু বলতে, নাম ধরে ধরে বৌদ্ধ বলতে আপত্তি, দ্বিচারিতা নয়? দেখুন, এই দ্বিচারিতার সব থেকে বড় জায়গায় আমি বলবো যে সৈকত তো বামপন্থী ছেলে, বামপন্থী রাজনীতি করে। তো আমার বক্তব্য হচ্ছে মরিচঝাপির সময় এই ঘটনা কেন ঘটেছে? কেন আগুন তোমাদের দিকে উঠেছিল? কেন তোমরা ডুবিয়ে দিয়েছিলে? ভাই যারা মুসলিমে যাচ্ছে না, আরে ভাই আমি একদম একদম কিছু মানুষ একদম তোমরা হিন্দুদেরকে ডুবিয়ে মেরেছো, হিন্দুদেরকে ডুবিয়ে মেরেছো, হিন্দুদেরকে ডুবিয়ে মেরেছো। হিন্দুরা মুসলিমদের অত্যাচারে যেখানে আশ্রয় পায়নি বলতে দেবে না। দাঙ্গার বাবা শুনে নাও, তুমিও তো শুনে নাও, উত্তর নেবে না, তুমি উত্তর নেবে না, তুমি উত্তর নেবে না। তখন আমি একটা কথা বলবো, আমি ঠিক জায়গায় বক্তব্য রেখেছি তাই তোমার এত জ্বালা হয়েছে, তোমাকে বুঝতে হবে। শুনে নাও, শুনে নাও, আমি শঙ্কুদেব পান্ডা ঠেকা নিয়েছে মরিচঝাপি নিয়ে এখানে ডিবেট করতে বসে। আরে যখন এবার শুনবে না, তুমি শুনবে না, এবার সৈকত তোমাকে একটা জিনিস শুনতে হবে। ভাই কিছু মানুষ একটা ধর্মের দ্বারা অত্যাচারিত হয়েছে, তোমার মুসলিম ধর্ম শুনলে তাতে তোমার কষ্ট হবে, তাদের দ্বারা অত্যাচারিত হয়ে তারা দেশ ছেড়ে চলে এসেছে, তারা তোমার কাছে আশ্রয় চেয়েছিল, তুমি তাদেরকে ডুবিয়ে দিয়েছো। তুমি তোমার সরকার, তোমরা দায়িত্বে ছিলে, তোমরা বিজন সেতুতে হিন্দুদেরকে দাঁড় করিয়ে পুড়িয়ে দিয়েছো, কোন অ্যাডমিনিস্ট্রেশন একদম সাধুদেরকে পুড়িয়ে দিয়েছো। তোমরা ধর্ম সবথেকে বেশি করেছো, তোমরা ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করো। আমার একটা বিরতির সময় আছে, 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 আমার একটা বিরতির সময় আছে। বিরতির পর আমি এই বিতর্কে ফিরে আসবো। আমি সত্যি সত্যি এখনো পর্যন্ত বুঝতে পারিনি স্পষ্ট করে উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে দেশের কি বিপদ রয়েছে। আমি আরো ভালো করে বুঝবার জন্য বিতর্কে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে নতুন আরেকজন অতিথি আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে অনিন্দ রায়চৌধুরী। অনিন্দবাবু, আসবো আপনার কাছে। আপনার জন্য বেছে রাখা প্রশ্ন রয়েছে আমার, তার কারণ সেই প্রশ্নের প্রেক্ষিত আসলে বা পরিপ্রেক্ষিত যাই বলুন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্য। তার আগে আরেকটি বক্তব্য, শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাওড়ায় বিজেপির মিছিলে কি বলেছেন আসুন শুনে নিই। ও আগে বলেছিল সৌমিত্র খান জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খান জিতেছে, নিজে প্রচার করেনি, তার মিসেস প্রচার করে জিতেছে। অর্জুন সিং জিতলে রাজনীতি ছেড়ে দেব। ত্রিপুরার আগরতলার পৌর বোর্ড মমতা ব্যানার্জি মেয়র ঠিক করবে। গোয়ার মুখ্যমন্ত্রী, আপনার ডেট শুনবেন নাকি, 18ই অক্টোবর মালদার সভাতে বলেছিল গোয়ার মুখ্যমন্ত্রী ঠিক করবে মমতা ব্যানার্জি। তো আজকে গিয়ে বলেছে আসামে 14টার মধ্যে 10টা সিট পাবে
তোলামূল। পশ্চিম তোলামূল পার্টি আছে শুধু পুলিশ আর রামনবমীর মিছিলের উপর আক্রমণ করা, রাষ্ট্রবাদী মুসলিম নয়। পাকিস্তান জিতলে বোম ফাটানো মুসলিমদের সমর্থন। আমি বৈশ্বনাথ বাবু, আমি আবার একেবারে শেষ অংশটায় আসব। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বোঝার চেষ্টা করছি উত্তর পূর্বে নতুন কি বিপদ বা আরও বাড়তি কি বিপদ তিনি দেখতে পেলেন, যার জন্য বললেন দেশ খতরে মে হ্যায়। ঠিক পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন যে পাকিস্তান জিতলে যারা বোমা ফাটায় তারা এমন বিপদ দেখতে পাচ্ছে উত্তর পূর্বে। শুভেন্দুবাবুর একটা বিরাট হিংসে আছে অভিষেকের প্রতি, কারণ উনি অনেক চেষ্টা করে নরেন্দ্র মোদীকে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছে মমতা ব্যানার্জির কাছে। কি বলছেন? ওনারা বলেছিলেন এই নন্দীগ্রামের রেজাল্ট ভুলে গেছেন? কে কার কাছে হেরেছে নন্দীগ্রামের রেজাল্ট মনে করবো? পরাজিত আপনি তো নাম্বার 2 নিয়ে বলছেন। এই অবস্থা দেখুন, কে কার কাছে হেরে গেছে একটু বলবো, মনে করবো। ওটা কি বলছেন আপনি? তথ্য মনে করুন একটু। আরে লজ্জা তো নেই। আরে আপনারা তো বিএসএফ কে কাজ করতে দিচ্ছেন না, বলছেন 50 কিলোমিটারের মধ্যে আসতে দেবেন না, আপনারা সিএ চালু করতে দেবেন না, এত কিছু বন্ধ করবার পরেও আপনারা বলবেন দেশ খতরে মে হ্যায়। এক এক করে না, আমার বক্তব্য বৈশ্বনাথ বাবু, একদিনে 12 জন অনুপ্রবেশকারী এই রাজ্যে এক মিনিট বৈশ্বনাথ বাবু, একদিনে 12 জন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, বসিরহাটে একটা গ্রামের ভিতর থেকে 3 জন ভারতীয় দালালও ধরা পড়ছে। আমি বলছি এটা, এই খবরগুলো কিন্তু অসমে দেখতে পাই না। একদিনে 12 কেন, একজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, একজন দালাল ধরা পড়েছে। যেখানে অনুপ্রবেশ নেই, যেখানে আপস্পার সীমা কমছে, সেখানে বিপদটা কিসের? মানে আমি তো মনে হচ্ছে, আমার তো মনে হয় বিপদ যা ছিল উত্তর পূর্বে সে বিপদ কমেছে। নতুন কি বিপদ দেখছেন আমি কিন্তু সত্যি ক্লিয়ার না। স্বরাষ্ট্রমন্ত্রীর তো পদত্যাগ করা উচিত, যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে কি কাজ করছে? তো উনি এখানে কাশীপুরে রাজনীতি করতে আসছেন, এসে তারপরে সুইসাইডকে হোমিসাইড বলে চালানোর চেষ্টা করলেন। উনি এখানে ঢুকে পড়ছেন, এখানে অন্য রাজ্যে এতবার আসছেন আর বর্ডার সিকিউরিটি আটকাতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বসে বললেন যে রাজ্যের পুলিশ বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? পদত্যাগ পত্র এসেছে নাকি আপনার কাছে? অমিত শাহ তো পদত্যাগ করা উচিত। সেসব ছেড়ে দিন, তৃণমূল ভবনের পেছনে গুলশান কলোনিতে আপনার মন্ত্রী তৈরি করেছেন। অমিত শাহ কসবার মন্ত্রী, কসবার এমএলএ হয়ে উত্তর দিন, গুলশান কলোনিতে কেন বাংলাদেশি ধরা পড়ছে? একবার ছেড়ে আরে ভোটার আইডি কার্ড তো আপনার ডিএমএসপি রা অপারেট করে। শঙ্করদেব বাবু, বৈশ্বনাথ বাবু, শঙ্করদেব বাবু, বৈশ্বনাথ বাবু, আমি একবার শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় বাবু, আমি আপনার কাছে আসছি একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে। আমার ধারণা আপনার নিশ্চিতভাবে তখন শৈশব না, কিন্তু আমার শৈশবটা শুরু হয়েছিল যখন জীবনমুখী গান শুনতে শুনতে নচিকেতা, কবির সুমন, আজকের কবির সুমন তখন সুমন চট্টোপাধ্যায়, তার পাশাপাশি শিলাজিৎও ছিলেন। একটা গান বাজতো, আমাদের কানে বাজতো, শোনো খবর আজ খবর পড়া বন্ধ হলো। গানটার প্রিলিউডে থাকতো বরপেটায় একদিনে উলফা জঙ্গিদের হাতে কতজন খতম হয়েছে সেই খবরটা। আমার ধারণা আপনার স্মৃতিতেও আছে শুভময় মৈত্র। আজকে বরপেটা কেন, গোটা উত্তর পূর্ব ভারতে একদিনে একজনও জঙ্গি সন্ত্রাসে মারা যাচ্ছেন এমন খবর নেই। সেই উত্তর পূর্ব ভারতকে টার্গেট করছে তৃণমূল কংগ্রেস, কেন, কি মনে হয়? দেখুন, যে কোনো একটা রাষ্ট্র সেখানে সীমান্তের কাছে যে জায়গাগুলো, সেখানে এই ধরনের সমস্যা থাকে। একটা শক্তপোক্ত রাষ্ট্রবাদী দল যখন ক্ষমতায় আসে, তখন সাধারণভাবে তারা যদি মনে করে যে তারা সীমান্ত সুরক্ষিত রাখবে, তাদের পক্ষে সুরক্ষিত রাখাটা তুলনামূলকভাবে সহজ হয়। এটা হচ্ছে বিজেপির পক্ষের যুক্তি। তৃণমূলের পক্ষের যুক্তি কি? তৃণমূলের পক্ষের যুক্তি হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় প্রচারে যেতে পারে, এবং বিশেষভাবে রাষ্ট্রবাদী যে দলটি আছে বিজেপি, তাদের সবচেয়ে সুবিধে হয় তৃণমূল কংগ্রেস যদি কোনো জায়গায় প্রচারে যায়, কারণ খুব স্বাভাবিক পাটিগণিতের নিয়মে ক্ষয়িষ্ণু কংগ্রেসের জায়গাটা তারা নিলে 2024 লোকসভা নির্বাচনে তাদের সুবিধা হবে। 3, তৃণমূল এবং বিজেপি দুটি ভারতবর্ষের অত্যন্ত, মানে বিজেপি যেমন সবচেয়ে শক্তিশালী দল, তৃণমূলও পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী দল, এবং রাজনীতিতে শক্তিশালী হলে সেই দলগুলি আর্থিকভাবেও শক্তিশালী হয়। আজকে সিপিআই এর কোনো নেতা যত সহজে গোয়ায় প্রচার করতে যেতে পারবেন, তার থেকে তৃণমূল বা বিজেপির একজন নেতা অনেক সহজে প্রচার করতে যেতে পারবেন। সুতরাং যেখানে তৃণমূল এবং বিজেপি উভয়েরই সুবিধে, সেই জায়গায় আমার মনে হয় যে রাজনীতিটা ঘটছে সেই রাজনীতিটা অত্যন্ত স্বাভাবিক। এটা তাদের দোষও নয়, কারণ তারা তো সবসময় রাজনীতি করা কখনই দোষের হতে পারে না। প্রত্যেকে রাজনীতি করবেন, স্বাধীন দেশের সুযোগ রয়েছে, কিন্তু আমি শুধু বুঝতে চাইছি রাজনীতির লক্ষ্যটা কি, মানে আরো বেটার কি করা, নিশ্চিতভাবে আরো ভালোর জন্য আমরা করি। আমি একটা উদাহরণ দিই শুভময় বাবু, একটা উদাহরণ দিই। মেঘালয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 12 জন বিধায়ক, কিন্তু কেউ সরাসরি তৃণমূল প্রতীকের নির্বাচিত বিধায়ক নন, রাতারাতি দল বদলে তৃণমূলে চলে আসা বিধায়ক। এখন আমি বলছি
একটা এরকম সেন্সিটিভ জায়গাতে যাদের নিজের দলের প্রতি আনুগত্য যে কোনো মুহূর্তে তারা বিক্রি করে দিতে পারেন অন্য কোনো দলের কাছে, তারা দেশের আনুগত্য রাখবেন এমন ভরসা আছে? না দেখুন, এই দেশের প্রতি আনুগত্য যদি রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের বিচার হয়, তাহলে তো ভারতবর্ষের প্রচুর নেতা মন্ত্রী আর দেশের নাগরিকই থাকতে পারবেন না। সেই বিতর্কে যাচ্ছি না। আমি বলছি খুব ভালো করে লক্ষ্য করুন, একেবারে অপটিমাইজেশনের যে প্রবলেম, সেখানে বিজেপির যেখানে যেখানে আছেন সেখানে যদি তৃণমূল যায়, আমি বলছি যাওয়াটা দোষের নয়, কারণ কংগ্রেস যদি ক্ষয়িষ্ণু হয় তৃণমূল কেন যাবে না? কিন্তু তাতে কিন্তু যদি দুটি দলকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ধরে নিই, তাহলে তাদের সবচেয়ে সুবিধে কুমোরটুলি বা পোর্ট ট্রাস্টের একেবারেই সুবিধে হবে না। ফলে মোহনবাগান যোগ ইস্ট বেঙ্গল তারা নিজেদের যে অপটিমাইজেশন সেটা সফলভাবে করছে। এখানেই বিজেপি যোগ তৃণমূলের সাফল্য এবং সিপিআই বা কংগ্রেসের মতো দলগুলির ব্যর্থতা। এই মোহনবাগান ইস্ট বেঙ্গল থিওরির পাশে একটা রেলওয়ে এফসি থিওরিও আসছে। তারা নাকি রেলওয়ে এফসি হয়ে গেছে, মানে তারা আর লিগ জেতার দাবিদারই নেই। কংগ্রেস সম্পর্কে বলছি সুময়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কংগ্রেস সম্পর্কে কি মন্তব্য করলেন বিজেপির বিরুদ্ধে লড়াই, তারপর আমি আসবো অনিন্দ্যবাবুর কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের মন্তব্য। हम सब कांग्रेस छोड़ के आए हैं। ममता दी खुद कांग्रेस छोड़ के अपना पार्टी बनाई है। क्यों बनाई है? क्योंकि अगर आपको बीजेपी के साथ लड़ना है तो ट्विटर फेसबुक में लड़ाई नहीं करना, जमीन में लड़ाई करना है। अपना जीवन दांव में झोंके में डाल के लड़ाई करना है। भाई सोशल मीडिया में एक ट्वीट कर दिया, उससे पेट्रोल का दाम कम नहीं होगा। आप रास्ते में उतरेंगे झंडा लेके, मार खाएंगे, डंडे खाएंगे और आम आदमी का स्वार्थ में बात उठाएंगे, तभी पेट्रोल डीजल का दाम कम होगा, तभी आपके ऊपर लोगों का विश्वास आएगा। ये समझने की आवश्यकता है आज हम लोगों को। तृणमूल कांग्रेस और कांग्रेस में ये फर्क है। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে পার্থক্যটা এইখানে দেখুন। যাই হোক তাই হোক, আমি এখনও প্রশ্নের উত্তর খুঁজছি, অসমে বা উত্তর পূর্বে দেশের কি খতরা, কিন্তু তবুও দেশের খতরা আছে কথাটা বলবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছেছেন তো, টুইটারে বা ফেসবুকে বলেননি কিন্তু দেশ খতরে মে হয়। অনিন্দ্যবাবু দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের তো নিশ্চয়ই পার্থক্য আছে। কংগ্রেস নীতি আদর্শ মূল্যবোধ নিয়ে রাজনীতি করে, আর তৃণমূল বালিচোর, ত্রিপল চুরি, কয়লা চুরি এসব করে। এখন পুজোরও মাঝে মাঝে ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, কিন্তু পুজো শুতে পারে না। শুভময়বাবু একটু আগে খেলার কথা বলছিল, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেছেন তো অনির্বাণবাবু? ওয়ার্ল্ড কাপে দেখবেন ব্রাজিলের সাথে জার্মানি বা ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার খেলা হয়। কোনোদিন দেখেছেন কালিঘাট স্পোর্টিং গিয়ে ওইখানে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছিল, ওয়ার্ল্ড কাপে খেলছে? আমি বলে নিই, তারপর আপনি বলবেন। এবার দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, আরএসএস এর দুজন ছাত্র, একজন ছাত্রী, দুজন ছাত্রের নাম হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, একজন ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রিন্সিপালটার নাম হচ্ছে মোহন ভগবত। না 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 দাঁড়ান দাঁড়ান, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি বৈশ্বনাথ বাবুর কাছে একবার যাই, আমি তারপর আবার আপনার কাছে আমি এই কথাটার উত্তর আগে বৈশ্বনাথ বাবুর কাছ থেকে নেব। বৈশ্বনাথ বাবু সরাসরি বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ করছেন অনিন্দ্যবাবু। দেখুন, এই হাস্যস্কর অভিযোগ ছাড়া, আরে 2021 সালে ইন্ডিয়া টুডের এনক্লেভে পরিষ্কার বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে আরএসএস আমার শত্রু না, আমার শত্রু বিজেপি, কারণ বিজেপি নির্বাচনে লড়ে, এবং আরএসএস এর দুর্গা যিনি ছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এক করে আপনি অভিযোগ করেছেন, উত্তর নেই। হ্যাঁ প্লিজ বৈশ্বনাথ বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন গণ আন্দোলনের প্রোডাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, ভুলে গেলে কংগ্রেসের সাম্প্রতিক কালে কংগ্রেসের গণ আন্দোলনের দুটো নাম ডিজেলের, পেট্রোলের, আপনি কংগ্রেসের গণ আন্দোলনের নাম বলেছেন। নামছে অশনি দুর্বল হচ্ছে কেন? গণ আন্দোলনের নাম করতে পারবেন না। কংগ্রেসের নামে কংগ্রেসের গণ আন্দোলনের নাম এটা হতে পারে। সাম্প্রতিক কত পার্সেন্ট ভোট আছে অল ইন্ডিয়াতে? আপনাদের কোনো গণ আন্দোলন করার লোক নেই। কত পার্সেন্ট ভোট আছে অল ইন্ডিয়াতে? 2014-2019 সভাপতি রাহুল গান্ধী কিরণ খান্ডেলকার বলেছে টিকে হচ্ছে আপনাদেরকে নিয়েছিল এই কারণে যে বিজেপিকে সমান করে কংগ্রেসকে দুর্বল করতে। এরপরে আর কংগ্রেসের জায়গাটা নেই। প্রেসিডেন্ট বলছে কংগ্রেসের পরিস্থিতি আপনারা ক্ষমা চান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কাছে। আসলে কয়লা চুরি, বালি চুরি করে পুরো সত্তাগুলোকে চোরেদের কাছে বিক্রি করে দিয়েছে। অনিন্দ্যবাবু এক মিনিট, শুভময় বাবু হাত তুলছেন। শুভময় বাবু
বৈশাল বাবু এক মিনিট, সুমন বাবু বলুন, সারেন্ডার করছে। সুমন বাবু বলুন। না, আমার প্রশ্নটা একেবারে অনিন্দ্যবাবুর কাছে, যে ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যার ফলে তারা নিজেদের দুজনের ভোটের যোগফল বাড়াচ্ছেন। সেই জায়গায় কংগ্রেসের যে উচ্চতর শীর্ষ নেতৃত্ব, তাদের নড়াচড়াটা আমরা দেখতে পাচ্ছি না কেন? তারা কি শুধুমাত্র থিওরিটিক্যাল আলোচনাতেই আটকে আছেন, না তারা মাঠে নামবেন? সরাসরি উত্তর অনিন্দ্যবাবু, 30 সেকেন্ডে দেবেন, 30 সেকেন্ড। লক্ষিমপুরে যখন ঘটনা ঘটে তখন দোলা সেনকে অ্যালাউ করা হয়, রাহুল গান্ধীকে অ্যালাউ করা হয় না। শুভময় দা, আপনি তার সাক্ষী, আপনি জানেন ঘটনা। আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন পরিষ্কার কথা বলছি, যে ট্যুরিজমের ব্যবসা যদি তৃণমূল কংগ্রেস করতে চায় আমাদের আপত্তি নেই। গোয়াতে করেছে, মেঘালয়ে করেছে। আপনি বলুন গোয়ার সাম্প্রতিক নির্বাচনে বিজেপি আর কংগ্রেসের মধ্যে যে ভোট পার্সেন্টেজের ডিফারেন্স, সেটা হচ্ছে 10%। সেখানে আপ আর তৃণমূলের পার্সেন্টেজকে যদি আপনি যোগ করেন, তাহলে আপনি দেখছেন ওখানে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় আসছে। আসলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা করছে, নাহলে ভাইপো সহ সমস্ত লোক এখানে অ্যারেস্ট হয়ে যাবে। 30 সেকেন্ড, শঙ্কুদেব পান্ডা 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, মাননীয় সাধারণ সম্পাদক আজকে আসামে গিয়ে যা বলেছেন, তার থেকে এই প্রশ্ন সবার আগে উঠে যাচ্ছে যে কে অরিজিনাল কংগ্রেস, এবং তার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যদি কংগ্রেস কে অরিজিনাল এটা নিয়ে লড়াই থাকে, তাহলে আলটিমেটলি যেই আসুক না কেন, কাদের জন্য দেশ খাতরে মে হ্যাঁ সেটা স্পষ্ট। কারণ বাংলাতে এরা সীমান্ত অরক্ষিত রেখে দিয়েছেন, এখান থেকে অনুপ্রবেশ তুঙ্গে পৌঁছেছে, বাংলাটা প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং এখান থেকে সারা ভারতবর্ষের সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, আর সেটা আস্তে আস্তে আসামের মতো জায়গায়ও স্প্রেড করাবেন, এটাই কি উদ্দেশ্য? আমার স্পষ্ট একটাই বক্তব্য, এরা যতদিন নিজেদের মধ্যে এই জায়গায় থাকবেন ততদিন এইটা বাস্তব সত্য হবে যে এরা কেউ এলেই দেশ সত্যি খাতরে মে পড়বে। বেশ, আমি সরাসরি যাবো সৈকত বাবুর কাছে। সৈকত গিরি, 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে আমার একটা বিষয় খুব পরিষ্কার, আমি 30 সেকেন্ডে বলবো, কেউ ইন্টারাপ্ট করবেন না। করবেন না। সেটা হচ্ছে গোটা দেশ এবং রাজ্যের রাজনীতিতে একটা সহজ রাজনীতির ছাত্র এটা বুঝতে পারছে যে তৃণমূল সেই রাজ্যে যাচ্ছে যেখানে বিজেপির বিপদ হচ্ছে, কিংবা কংগ্রেস কিংবা বিরোধী যে কোনো শক্তি বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে। সেখানে তৃণমূল গিয়ে ভোট কেটে আসলে সারদা নারদা কাটমানি তোলাবাজি সমস্ত যে দুর্নীতি, সেই দুর্নীতির ফাইলগুলোকে আন্ডারস্ট্যান্ডিং টেবিলে সেটেলমেন্ট করছে। আমি দুটো কথা স্পষ্টভাবে বলতে চাই, এ রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস যেমন ডেমোক্রেসি থেকে শুরু করে এনআরসি এনপিআর সিএ নকল বিরোধিতা করছে, ডেমোক্রেসিকে ধ্বংস করছে, ঠিক একইভাবে আসামেও কিন্তু আপনি বললেন না আসামে কোনো গন্ডগোল নেই। আসামে গত 3 মাসে, আমি এক্ষুনি নেট ঘাটছিলাম, গত 3 মাসে 13টা মার্ডার হয়েছে, এবং উত্তরপ্রদেশ জঙ্গি সন্ত্রাস নেই। সৈকত বাবু, কর্ণাটক আসাম কোন জায়গায় শঙ্কুদেব বাবু, সৈকত বাবু, আসামে আসলে হিন্দু সময় শেষ। আমার শেষ প্রশ্ন বৈশ্বনাথ বাবুর কাছে। বৈশ্বনাথ বাবু, উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যে অথবা অসমের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি কারোর চোখে চোখ রেখে কথা বলতে চান, তাহলে আমার মনে হয় প্রতিপক্ষে থাকবে, যে কেউ চাইতে পারেন, ভারতের যে কোনো রাজনৈতিক দল যারা ভারতের সংবিধান মেনে চলেন, ভারতের সংবিধান মেনে ভোট নেন, ভোটে অংশগ্রহণ করেন, শপথ নেন, তারা চোখে চোখ রেখে যদি কথা বলেন, তাহলে উল্টো দিকে, মানে যাদের চোখে চোখ রাখবেন, উল্টো দিকে থাকবে সন্ত্রাসবাদী, উগ্রপন্থী, উল্টো দিকে থাকবে দেশকে বিভাজন করতে চাওয়া শক্তি, উল্টো দিকে থাকবে ধর্মের আবরণে উগ্রপন্থীদের আশ্রয় দেওয়া শক্তি, উল্টো দিকে বিজেপি কেন, যে বিজেপির আমলে, যে বিজেপির শাসনে আমরা মানতে চাই বা না চাই, সংখ্যা তত্ত্ব বলছে সন্ত্রাসমুক্ত হয়েছে উত্তর পূর্ব ভারত। এই যুক্তিটা মানলাম না। বিজেপি দেশকে বিক্রি করে দিয়েছে, আর সিপিএম সেকেন্ড হয়ে মিছিল করছে বালিগঞ্জে, হেরে গিয়ে মিছিল করছে সিপিএম। একটু আগে সিপিএম এত কথা বলছে তো, একদিকে বিজেপি শেষে সর্বনাশ করছে, আর পশ্চিম বাংলায় 34 বছর সিপিএম এই রাজ্যটাকে সর্বনাশ করার চেষ্টা করে। মমতা ব্যানার্জি বাংলাকে ঘুরে দাঁড় করিয়েছে, মমতা ব্যানার্জি ঘুরে দাঁড় করেছে।
সময় শেষ সময় শেষ ঘুরে দাঁড়াবে ইলেকশনে হেরে গিয়ে মিছিল করছে এক লাইন ইলেকশনে হেরে গিয়ে লোককে জিতিয়েছেন, আপনি সময় শেষ, নির্বাচনী সময় শেষ। এজেন্ট হয়েছেন, সময় শেষ। আপনি তৃণমূল করেন প্রথম থেকে। সময় শেষ, আমাদের সময় শেষ। খারাপ লাগে কোথায় জানেন? আপনারা আপনি একটা কথা বলছি বৈশাদা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র আবার সময় শেষ এটাই সময় শেষ সময় শেষ আমাকে শেষ করতে হচ্ছে। শঙ্কুদেব পণ্ডা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সৈকত গিরি, শুভময় মৈত্র এবং অনিন্দ রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার জন্য। ছোট্ট বিরতির পর ফিরে আসছি ব্রেকিং খবর নিয়ে। সঙ্গে তখন রিপাবলিক বাংলা। আজ ভোরে যখন আপনাদের ঘুম ভাঙে এই শহরে ইডির একের পর এক তল্লাশির খবরে, সেই তল্লাশির জাল শেষ পর্যন্ত ছড়ালো ঝাড়খণ্ড পর্যন্ত। গ্রেপ্তার ঝাড়খণ্ডের আইএএস পূজা সিংঘল। বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, জানতে চাইবো এই গ্রেপ্তারি সম্পর্কে। এখন অনির্বাণ, প্রথমেই বলে দিই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে 3 জায়গায় কলকাতা শহরের 3 জায়গায় যে রেডটা সকাল থেকে করেছিল, একটি বিল্ডারের বাড়িতে যে রেডটা করা হয়েছে, সেই বিল্ডারেরই স্ত্রী হচ্ছে এই পূজা সিংঘল, আইএএস অফিসার। ঝাড়খণ্ডের 17 কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে। কি করে এই আয় হয়েছে, আয়ের উৎস কি, কিচ্ছু এখন অবধি জানা যায়নি। এবং সদুত্তর না পাওয়ার জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। এবং তার পাশাপাশি আরও বড় যে র্যাকেটটা, সেই র্যাকেটটার অনুসন্ধান করবার জন্য আরও অনেকগুলো গ্রেপ্তারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কলকাতার নিবাসী যে বিল্ডার রয়েছেন, যার তিনখানা জায়গায় 3খানা বাড়ি এবং অফিসে রেড করা হয়েছে, তার থেকে যে মানি ট্রেল, সেই মানি ট্রেলটা সম্বন্ধে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি কয়েকশো কোটি টাকার যে বেনিয়ম, টাকার বেনিয়ম এবং সম্পত্তির বেনিয়ম, সেই মামলাটি এই মুহূর্তে আরো বড়ভাবে এগিয়ে আসছে। পলিটিক্যাল কানেকশন পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ ময়ূক। কথা বলছিলাম আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী যে খবরে। ভোপাল থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। আর এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখে আজ ঘোচাডাঙ্গা থেকে বসিরহাটে, সেখানেও 12 জন বাংলাদেশি একদিনে গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিতভাবে অনুপ্রবেশ সমস্যা নিয়ে আপনারা দেখবেন আজ 7:57 ময়ূক এবং মীনাক্ষীর সঙ্গে জবাব চায় বাংলা। আর এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণ শেষ করছি। চোখ রাখুন সোজাসুজি শোনা।